আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিরপেক্ষতা বজায় রাখতে এনসিপির সদস্যদের সরকার থেকে অপসারণের আহ্বান সালাউদ্দিন আহমেদের। যারা আওয়ামী লীগের দোসর নয় তারা বিএনপির সদস্য হতে পারবে, আমির খসরু। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। আলাদা আইন প্রণয়নের তাগিদ। সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা। নগর ভবনে তালার সেবা ব্যাহত। স্থানীয় সরকার উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা। এবং ভারতের পুশিং ঠেকাতে কঠোর হবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে বিজিবির ভাসমান ক্যাম্পের উদ্বোধন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিরপেক্ষতা বজায় রাখতে এনসিপির সদস্যদের সরকার থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুলনার সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের জনসভায় তিনি অন্তর্বর্তী সরকার এসসিপি মার্কার সরকার আখ্যা দিয়ে অভিযোগ করেন নিরাপত্তা উপদেষ্টা বিদেশিদের হাতে করিডোর তুলে দিয়ে দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। নির্বাচনের দাবি আদায় মানুষকে যাতে যমুনামুখী লং মার্চ করতে না হয় এমন পরিস্থিতি তৈরি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। সংস্কার ও বিচারের বাহানা দিয়ে নির্বাচনের পথকে বাধাগ্রস্ত না করার তাগিদ দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সসম্মানে বিদায় নিতে চাইলে সরকারের মধ্য থেকে স্বৈরাচার ও বিদেশিদের দোসরদের অপসারণের দাবি জানান তিনি। সরকারে এনসিপির দুইজন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা, তারা আবার এনসিপি সংগঠন করে, অফিসিয়ালি করে না, কিন্তু সবাই সবকিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আকেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? আওয়ামী লীগের দোসর নয় এবং যারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড মঈন খান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে সারা দেশে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নতুন সদস্য করার সময় চিহ্নিত অপরাধী স্বৈরাচারের দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই খুচরা পার্টি এখানে সেখানে যারা আছে এগুলো তাদের মতো করে আসবে আর যাবে, এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না আপনারা। এদিকে রাজধানীতে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান। এ সময় আবারও দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার
দাবি জানান তিনি। গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। এটা করতে একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, সবাইকে সাথে নিয়ে দেশকে নতুন করে গড়ে তুলতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে দল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি আসামি 2 ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় খালাস দেওয়া হয়। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার স্বজনরা। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন রাসনা দাস। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তীব্র আন্দোলনের মুখে আলোচিত এই ঘটনা দ্রুত বিচারের আশ্বাস দেয় সরকার। এজন্য সংশোধন করা হয় নারী ও শিশু ধর্ষণ হত্যা মামলার বিচারের আইন। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কাজ শেষ করে রায় দিলেন আদালত। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন বিচারক। উপযুক্ত প্রমাণ না থাকায় অপর 3 আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। তাদের দাবি, হিটু শেখের ফাঁসি হলেও বাকি 3 আসামিদের খালাস দেওয়ায় সন্তুষ্ট নন তারা। আমরা খুশি হলাম কিভাবে, আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়, সহযোগিতা করছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেলে? এলাকাবাসীর অভিযোগ, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি। প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে পুনঃ তদন্তের দাবি তাদের। বাকি 3 জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। আসামির সাথে যে বাকি 3 জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। মামলার সকল নথি পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। গত 6 মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে 13 মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আসিয়া মারা যায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তরুণ ও প্রান্তিক মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়তে দেশে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠায় তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধনের সময় এই তাগিদ তুলে ধরেন তিনি। এজন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন করারও কথা বলেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের জন্য মাইক্রো ক্রেডিট ব্যাংক সহায়ক হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরে প্রধান উপদেষ্টা তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনে গুরুত্ব তুলে ধরেন। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। ডক্টর ইউনূস বলেন, মুনাফা নয়, সামাজিক ব্যবসা ছড়িয়ে দেওয়াই ক্ষুদ্র ঋণ ব্যাংকের কাজ। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক,
সামাজিক ব্যবসার ব্যাংক, এটা কারো মুনাফার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো, সেখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এ সময় প্রচলিত ব্যাংকের চেয়ে এই ধরনের ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেশি বলেও জানান তিনি। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আনিসুজ্জামান চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য রাখেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। পরে বিক্ষুব্ধরা দক্ষিণ সিটির নগর ভবনে ফিরে তালা ঝুলিয়ে দেয়। এ সময় সমাবেশ থেকে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আয়োজন না হওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ঢাকাবাসী ও তার সমর্থকরা। রোববার আবারও বিক্ষোভ কর্মসূচি করবেন আন্দোলনকারীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনে ইশরাক হোসেনের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দক্ষিণ সিটির নগর ভবনে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান তারা। মিছিলটি 0 পয়েন্ট ও প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে এলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি আবারও নগর ভবনের সামনে ফিরে আসে। এখানে এসে নগর ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। সচিবালয়ে আগুন লাগার পর এই ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর, ফলে দপ্তরে আসতে দেখা যায়নি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। তালা দেয়ায় ব্যাহত হয় সেবা কার্যক্রমও। এমন পরিস্থিতিতে পুলিশের জলকামান ও বিজিবি মোতায়েন করে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। এই সরকার এই পানির গাড়ি, এই বিজিডি এই করছে। এই জলকামান তো শেখ হাসিনার সময় আসলে বুঝতাম যে সে অবৈধ সরকার, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জলকামান, কিন্তু এখনো জলকামান কেন আসে? বিক্ষুব্ধরা বলছেন, মেয়র হিসেবে ইশরাককে শপথ বাক্য না পাঠ করানো পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের দায়িত্ব বুঝে দিতে হবে, দাবি আদায়ের না করে আমরা ফিরব না। বিক্ষোভ কর্মসূচির আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সচিব মশিউর রহমান জানিয়েছেন, দুর্নীতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিতে অনির্বাচিত প্রশাসক বসানো হয়েছে। আপনি আপনার এপিএস মুআজ্জম কি করে 400 কোটি টাকার মালিক হলো? উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা জনাব সজীব ভূঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নিজের পক্ষে রায় পান ইশরাক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ভারতের পুঁজি ঠেকাতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় পুঁজি ঠেকাতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান বিজেপি মহাপরিচালক। সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের বায়োসিং চ্যানেল থেকে রিপোর্ট করছেন জিএম তসলিম। সুন্দরবনের গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে রায়মঙ্গল নদীর বায়োসিং খালে স্থাপন করা হলো ভাসমান বিউপির। এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় সীমান্তের পুশ ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুশ ইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবহিত করেছে। পুশিন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএনএসসিআর এর কার্ড এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি, যারা ইউএনএসসিআর কার্ড হোল্ডার, যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ
প্রতিনিধি পাঠিয়েছি। ভারতের পুশিনকে উস্কানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের প্রপার চ্যানেলে পাঠানো হবে। বাংলাদেশেও অবৈধ ভারতীয় একেবারে নাই, আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা মতো অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। ভারতীয়দের আগ্রাসন রুখতে সীমান্ত এলাকার স্থানীয়দের সহযোগিতা কামনা করেন বিজিবি প্রধান। এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। ভাসমান বিউপিটি সুন্দরবনের জল সীমান্তের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে মনে করেন বিজিবি মহাপরিচালক জি এম তসলিম, এটিএন বাংলা, শ্যামনগর, সাতক্ষীরা। আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। ডিজিটাল রূপান্তর, নারী পুরুষের সমতায়ন প্রতিপাদে সারা দেশে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে রাজধানীর বিটিআরসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। টেলিযোগাযোগ খাতের সাথে সংশ্লিষ্ট সরকার, রেগুলেটর, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা এতে অংশ নেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ল অ্যান্ড অর্ডার সাইবার স্পেসের জন্য সমানভাবে প্রযোজ্য। সেখানেও জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই কাজ করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা এখন সাইবার স্পেসের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সেখানেও আমাদের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের নাগরিকদের জন্য নিশ্চিত করা আমি মনে করি সরকারের একটি অন্যতম দায়িত্ব। এই জায়গা থেকেও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমাদের মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। ঋণের ফাঁদে না পড়ে আইএমএফের প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। রাজধানীতে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিগত সরকারের আমলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আইএমএফ এর ঋণ ছাড় হওয়াতে উন্নয়ন সহযোগীদের আস্থা বৃদ্ধি পাবে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অভিযোগ করেন, বিগত সময়ে উন্নয়নের নামে ঋণ নিয়ে হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। ইউরোপ, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, দুবাইতে বাড়ি গাড়ি করে দেখছি আমরা এক শ্রেণীর ব্যবসায়ীরা, এক শ্রেণীর রাজনীতিবিদরা, এক শ্রেণীর আমলারা তারা একটা ত্রিমুখী নেক্সাস করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা সম্পদ করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে। অথচ ওদিকে আমরা আইএমএফ ঋণের জর্জরিত হচ্ছি। সেই অবস্থায় বিগত সরকারের আমলে যে অবস্থা, সেই অবস্থায় আমাদের ফিরে যেতে না হয় সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, শুধু ঋণ নেওয়া নয়, নিশ্চিত করতে হবে এই অর্থের সঠিক ব্যবহার। IMF এর টাকা হোক, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা হোক, ইট ইজ ইউর মানি। ট্যাক্সপেয়ার শ্যাল হ্যাভ টু পে ব্যাক দিস মানি। ট্যাক্সপেয়ার জনগণই তো তাদেরকে আবার শুদ্ধ ফেরত দিতে হবে। সুতরাং ওই সঠিকভাবে শুধু IMF এর টাকা না, জাইকার টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, ওই আইডিবির টাকা সবগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সেটার দায়িত্ব হচ্ছে বাংলাদেশি লোকদের, বাংলাদেশের পলিসি মেকার, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটরদের। আইএমএফ ঋণ আমাদের গ্রহণ করার কারণের জন্য আমাদের জনস্বার্থ বিরোধী কোনো ঘটনা ঘটে, আমরা আমাদের ভর্তুকি কমিয়ে দেই, আমরা আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলোর মধ্যে যদি আমরা আমাদের সাবসিডি উঠিয়ে দিই, সারের সাবসিডি উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জনস্বার্থ বিরোধী নানা কার্যক্রম হওয়ার যে সংকট, যে চ্যালেঞ্জ সেটি হতে পারে। তাই আইএমএফ ঋণ গ্রহণ করেই কিন্তু আমরা জনগণের প্রতি যে তাদের অবিচার করা, সেটি কিন্তু আমাদের করা ঠিক হবে না। যুক্তি, তর্ক ও বিতর্ক শেষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সংকট, মার্কিন শুল্ক নীতির চ্যালেঞ্জের মধ্যে আসছে বিজিএমইএ নির্বাচন। সম্মিলিত পরিষদ ও ফোরামে বিভক্ত হয়ে পোশাক মালিকরা 31শে মে আগামী 2 বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করবেন। নির্বাচিত হলে তৈরি পোশাক শিল্পের সব ধরনের সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন 2 প্যানেলের নেতারা। তারা আশা করছেন অন্তর্বর্তী সরকারের সময়ের এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। শারফুল আলমের রিপোর্ট। দেশের সিংহভাগ পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ
একক খাত হিসাবে 50 বছরে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অবদান সবচেয়ে বেশি। 2024 সালে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটির পরিচালনা পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়। এর ধারাবাহিকতায় এখন চলছে বিজিএম-এর 2025-27 মেয়াদের নির্বাচনী প্রস্তুতি। অভিজ্ঞতা ও তারুণ্য নির্ভর উদ্যোক্তারাই এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে বলছেন ব্যবসায়ী নেতারা। একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবার হতে যাচ্ছে। ফোরাম থেকে আসলে অলওয়েজ কিন্তু নেক্সট জেনারেশন থেকে এনকারেজ করে, কিন্তু ফার্স্ট টাইম না, যেই কারণে কিন্তু এবার আই ফিল হাইয়েস্ট নাম্বার অফ ইয়াং ক্যান্ডিডেটস সুযোগ পেয়েছে। পোশাক শিল্পের সবচেয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব দলের নামই হচ্ছে সম্মিলিত পরিষদ। সো আমরা বরাবর মতো এবারও প্রত্যাশা করি আমাদের মেম্বাররা তাদের সঠিক সিদ্ধান্ত দিবে এবং তাদের যোগ্য প্রার্থী থেকে বেছে নিয়ে নেবে। বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশকে পৃথিবীতে সবাই আমাদের চিপ লেবার ডেস্টিনেশন হিসেবে জানে। আই ওয়ান্ট টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব ফর সাস্টেইনেবল প্রোডাক্টস। উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে, উৎপাদন ক্ষমতাটা কমে যাচ্ছে, তাতে করে আমাদের কম্পিটিটিভনেসটা হারাচ্ছে। আমরা আবার ইলেক্ট হলে এই জায়গাতে যে কাজগুলো করছিলাম সেটাই কন্টিনিউ করব। এবারের নির্বাচনে আগের মতোই সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুইটি দলে বিভক্ত হয়ে বিজিএম নির্বাচনে অংশগ্রহণ করছেন উদ্যোক্তারা। এলডিসি সমস্যা, ট্রাম্প ট্যারিফ সমস্যা, বাজারের সমস্যা, তারপরে রপ্তানিতে বিভিন্ন ধরনের সমস্যা আমরা রেগুলার ফেস করে থাকি। 30 মে নির্বাচিত হয়ে আসলে আমরা ইন্টারনালি আমাদের দেশেও যে সমস্যাগুলো আছে আমরা এগুলো বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং সরকারের সাথে আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। ফোরাম নির্বাচিত হলে একটা জবাবদিহিতামূলক বিজিএম গঠন করবে, যেখানে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে না, এখানে মেম্বারদের স্বার্থই প্রাধান্য পাবে। কস্ট অফ ডুইং বিজনেস এইটা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেটা ফোরাম গ্রহণ করবে। এখন যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটি নিয়ে, এটা নিয়ে সরকারের সাথে শক্তভাবে নেগোশিয়েট করবে। বিজিএম নির্বাচনে বিজয়ী হলে নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করেই পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চান দুই প্যানেলের নেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবি মেনে না নেয় আগামীকাল রোববারও কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। টানা 3 দিনের কলম বিরতি কর্মসূচি শেষে দুপুরে সংস্থাটির আগারগাঁয় প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হয়, আগের চেয়ে 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলছে এই কর্মসূচি। 6 ঘণ্টার কলম বিরতিতে অংশ নেবে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগে বিভিন্ন দপ্তর এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম ও জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। এ সময় দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের লক্ষ্যে একটি পরামর্শ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। যে পরামর্শ কমিটির যেই রিপোর্ট, সংস্কার রিপোর্ট, সেটি আসলে জনসম্মুখে প্রকাশ করা হয়নি। দেশের ইকোনমির বৃহত্তর স্বার্থে আমরা আসলে চাই যে এই অধ্যাদেশ জারি হয়েছে সেটার পুরোপুরি বাতিল চাই। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন প্রখ্যাত অবস গাইনি এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাশিদা বেগম। যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া আদ্দিন সহ সকল বেসরকারি হাসপাতালে উন্নত কৃত্রিম প্রজনন প্রযুক্তি IVF সেন্টার চালুর পরামর্শ দেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের পুলের হাটে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রখ্যাত অবস গাইনি ও ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম। পরিদর্শনকালে হাসপাতালের আউটডোর এবং ইনডোর ইউনিট ঘুরে দেখেন তিনি। এ সময় চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করলে আমাদের সবাই শিক্ষিত হতে হবে, সবাই নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, যাতে সে ডেভেলপমেন্টে কাজ করতে পারে। কিন্তু সেটা তো হচ্ছে না, কেউ ডেভেলপমেন্টের দিকে কিন্তু কাজ করার মতো লোক কম আমাদের দেশে।
সেই জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এ সময় আবদিন সহ সকল বেসরকারি হাসপাতালে উন্নত কৃত্রিম প্রজনন প্রযুক্তি IVF সেন্টার চালুরও পরামর্শ দেন তিনি। মহিউদ্দিন ভাই এত বেশি সাবসিডি দিয়ে কাজ করছে, এই সেক্টরে একটু সাবসিডি দিয়ে কাজ করবে এরকম লোকের দরকার। ওনার পক্ষে সম্ভব হবে সাবসিডি দিয়ে IVF এর ট্রিটমেন্ট করা। এটা যদি করে গভর্নমেন্ট লেভেলে হবে না, গভর্নমেন্ট লেভেলে নিখুঁতভাবে IVF সার্ভিস ঢাকা মেডিকেলতে করছে, কিন্তু সার্ভিস কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না। হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার SM আবু আহসান, মেডিকেল বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান, অ্যানস্থেশিয়া কনসালটেন্ট ডাক্তার তাহেরা খাতুন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে যৌথভাবে কাজ শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশনস অ্যালায়েন্স AQA। সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের মূল্যায়ন ও পাঠ্যক্রমের সুযোগ তৈরি করবে, যা তাদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সহায়ক হবে। অক্সফোর্ড AQA এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGCর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ, অক্সফোর্ড AQA এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু কুম্বো, ট্রেনিং টিম লিডার ম্যাকমো গ্রেগর, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রেইনম্যান উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। দুই ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ কম শক্তিশালী হলেও ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক লিটন দাস, কারণ পচা শামুকে পা কাটার বাজে অভ্যাস আছে টাইগারদের। তাই আমিরাতের বিপক্ষে সতর্ক লাল সবুজের দল। এই দলটির বিপক্ষে খেলা আগের 3 ম্যাচেই জিতেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আজ শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের ধারাবাহিকতা রাখতে চাইবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জয় পেয়েছে বগুড়া, চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল এবং রাজশাহী জেলা। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা ভলিবল উপকমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু এবং মহিলা ভলিবল উপকমিটির সম্পাদক আমুদুল হোসেন আপন। প্রতিযোগিতায় 12টি জেলা দল অংশ নিচ্ছে। সোমবার হবে ফাইনাল খেলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিরপেক্ষতা বজায় রাখতে এনসিপি সদস্যদের সরকার থেকে অপসারণের আহ্বান সালাউদ্দিন আহমেদের। যারা আওয়ামী লীগের দোসর নয় তারা বিএনপির সদস্য হতে পারবে, আমির খসরু। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। আলাদা আইন প্রণয়নের তাগিদ। সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা, নগর ভবনের তালা, সেবা ব্যাহত, স্থানীয় সরকার উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা। এবং ভারতের পুষ্কিন ঠেকাতে কঠোর হবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে বিজিবির ভাসমান ক্যাম্পের উদ্বোধন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।